শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময়ের অপরিমেয় আশীর্বাদে তোমরা ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় বসে শিক্ষার সাথে বা আমাদের ক্লাস কার্যক্রমের সাথে জড়িত আছো। আমি রাঙ্গুনি আদর্শ বহুমুখী পালিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রচারিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রকাশ কুমার শীল, সহকারী শিক্ষক, রাঙ্গুনি আদর্শ বহুমুখী পালিত বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞান বিষয়ে 7ম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের শেষ অংশ আলোচনা করতে চাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে বিষয়গুলো একটু অনুধাবন করার চেষ্টা করো, কারণ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা এর আগে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আমরা রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ ছিল, রাসায়নিক বিক্রিয়ার মধ্যে রেডক্স বিক্রিয়া নিয়ে গত ক্লাস ছিল, বা জারণ সঙ্গে কেবল নির্ধারণ করা ছিল আমরা জানছিলাম। আজকে আমরা আরও কিছু কতিপয় বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো আজকে আমরা আলোচনা করব। তো দেখো, কয়েকটা বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, যেমন আদ্র বিশ্লেষণ। এটা কিন্তু আমরা ব্যবহারিক প্রয়োগে কিন্তু আমরা দেখি, আমরা অনেক যৌগকে পানিতে দ্রবীভূত করি, যেমন সোডিয়াম ক্লোরাইড কিংবা গ্লুকোজ, এগুলো আমরা পানিতে দিয়ে মিশ্রণ তৈরি করি। আসলে এটাও একটা বিশ্লেষণ। এবং সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিয়েও যেমন আমরা কী করি, দ্রবণ তৈরি করি, সেখানে আয়নগুলো বিশ্লেষিত হয়। অনুরূপ বলা হচ্ছে আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। এই বিক্রিয়াটা হচ্ছে কি বলছে, বিক্রিয়ক পদার্থের মধ্যে দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থের মধ্যে যদি একটি বিক্রিয়ক পানি হয়, তাহলে অন্য বিক্রিয়কটি ওই পানির মধ্যে দ্রবীভূত হয়ে নতুন দ্রববিষ্ট যৌগ উৎপন্ন হয়। যেমন এখানে এই সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে সিলিকন টেট্রাহাইড্রক্সাইড এবং HCl উৎপন্ন হয়েছে। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং HCl উৎপন্ন হয়েছে। এই দুটো যৌগই, সিলিকন টেট্রাক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পানিতে দ্রবীভূত হয়ে নতুন দ্রববিষ্ট যৌগ হাইড্রক্সাইড যৌগ উৎপন্ন হয়েছে। তাহলে এটা অনেকটা পানি বিশ্লেষণ, পানি দ্বারাই এই যৌগটা কিন্তু উৎপন্ন হয়েছে, পানি দ্বারা বিশ্লেষিত হয়েছে, তাই এটা পানি বিশ্লেষণ বলা হচ্ছে। যেমন এখানে এই যৌগটা আবার সাদা অধক্ষেপ তৈরি করে, সাদা অধক্ষেপ। তাহলে সেই অর্থে এই বিক্রিয়ার আরেক নাম হবে অধক্ষেপণ বিক্রিয়া। অর্থাৎ LCl3H2 সাথে বিক্রিয়া করলে LOH3 এবং HCl, এখানে সাদা অধক্ষেপ সৃষ্টি হয়। এই পানি বিশ্লেষণ বিক্রিয়া বা এই বিক্রিয়াকে বিশেষ করে অধক্ষেপণ বিক্রিয়া বলা যাবে। এখন দেখো, এই চিহ্নটা অধক্ষেপ চিহ্নটা আমরা নন রেডক্স বিক্রিয়ার মধ্যে বলছিলাম। এবার দেখো পানি যোজন বিক্রিয়া, এটা একটা বিশেষ ধরনের বিক্রিয়া। পানি যোজন অর্থাৎ পানি যুক্ত থাকবে। সাধারণত বলছে কোনো আয়নিক যৌগ যখন ক্যালাস গঠন করে, ক্যালাস বলতে স্ফটিক, সাধারণত যেমন আমরা খাদ্য লবণের স্ফটিক দেখতে পাই, তারপরে ফিটকিরি স্ফটিক দেখতে পাই, ওগুলো জ্যামিতিক গঠন। তো দেখা যায় কি, কোনো আয়নিক যৌগের সাথে যখন সরাসরি পানি যুক্ত থাকবে কিন্তু পানিগুলো স্পষ্ট বোঝা যাবে না, সেই গঠনটা হলো স্ফটিক বা ক্যালাস। যেমন এখানে কপার সালফেট যৌগ, এটা একটা আয়নিক যৌগ। এই কপার সালফেট যৌগটির সাথে পানি 5 অলমানি যুক্ত হলে পেন্টাহাইড্রেট কপার সালফেট, এই যৌগটা হচ্ছে পেন্টাহাইড্রেট কপার সালফেট, যার নাম হলো বাণিজ্যিক নাম হলো তুতে। আর বাণিজ্যিক নাম হলো তুতে, আর রাসায়নিক নাম হলো পেন্টাহাইড্রেট কপার সালফেট। তাহলে এই যে পানি অণুটা কিন্তু ক্যালাস রূপে যুক্ত থাকে, যে আমরা সরাসরি খালি চোখে বা আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলোকে যেন আমরা যদি এই লবণটাকে আমরা যদি তাপ দিয়ে উত্তপ্ত করি, তখন সেখানে বাষ্প আকারে পানি বেরিয়ে যায়, সেটা বোঝা যায় না। অর্থাৎ তখন হয়ে যাবে এই লবণটা। এখন এই মুহূর্তে কিন্তু এটাকে আরো একটা নামে আমরা বলি, সেটা হচ্ছে ব্লু বিট্রিয়ম। ব্লু মানে নীল বর্ণ দেখাবে, ব্লু বিট্রিয়ম আমরা কিন্তু সবাই চিনি ব্লু বিট্রিয়ম নামে। তাহলে ব্লু বিট্রিয়মটা হচ্ছে নীল বর্ণ দেখাবে, কারণ ব্লু বিট্রিয়ম মানে সালফেট লবণ, সেজন্য বিট্রিয়ম। যেমন সালফেট লবণকে বিট্রিয়ম বলা হয়। আর যেহেতু কালারটা হচ্ছে নীল বর্ণের, সেজন্য ব্লু বিট্রিয়ম বলা হচ্ছে। সেটার বাণিজ্যিক নাম হচ্ছে তুতের ব্যবহারটা আমরা জানি। এখন দেখো, একই রকম একটা যৌগ জিঙ্ক সালফেট সাধারণ মানুষের যুক্ত হলে জিঙ্ক সালফেট
7s2, এইটাও কিন্তু এসে থাকবে হেপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট, এটা নাম হচ্ছে সাদা বিক্রিয়ক। আর আরেকটা গুরুত্বপূর্ণ যৌগ যেটা এই যে K2SO4 Al2SO4 যেটাকে নাম হচ্ছে ফিটকিরি, এই যৌগটার নাম হচ্ছে কি, তাহলে এই যৌগটার নাম হচ্ছে সাদা বিক্রিয়ক, সাদা বিক্রিয়ক। আর এই যৌগের নাম হচ্ছে যে ফিটকিরি। ফিটকিরির ব্যবহারটা আমরা, ফিটকিরি যৌগটা কিন্তু আমরা অনেক সময় দেখি কোথায় সেলুলোর দোকানে দেখা যায়, কিংবা বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় পানি বিশুদ্ধের জন্য এই যৌগটি ব্যবহার করা হয়। তাহলে আমরা কি যৌগটার সংকেত দিয়ে কি বোঝেন? সংকেত হচ্ছে রাসায়নিক ভাষা সিনের উপর হচ্ছে সংকেত। আর আমরা যখন ল্যাবরেটরি যাব তখন এখানে সরাসরি ফিটকিরির নমুনা আছে, তো সেই ফিটকিরিটি তোমরা বন্যা দুর্গত এলাকায় ব্যবহার করা যায়, আবার ওদিকে তোমার সেলুলোর দোকানে ওরা ব্যবহার করে, বিশেষ করে শেভ করার পরে বা মুখ ধৌত করার জন্য এই ফিটকিরি ব্যবহার করলে আমাদের বিশেষ করে কোথাও খারাপ গেলে কিংবা জীবাণু রোধ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ যৌগ ফিটকিরি। তো ফিটকিরিটাও কিন্তু এটাকে আর নাম হচ্ছে পটাশ অ্যালাম, এটা আর নাম হচ্ছে পটাশ অ্যালাম, পটাশ অ্যালাম, পটাশ অ্যালাম। তো এখানে 24 নো মানে আছে। আচ্ছা, এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, যেটাকে আমরা আইসোমারাইজেশন বলি। সাধারণত বলছে যদি দুই বা ততোধিক রাসায়নিক যৌগের একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট হয়, তাহলে ওই যৌগগুলো পরস্পরের সমান বলা হয়, অর্থাৎ আইসোমার। এখন একটি যৌগ থেকে অন্যটি যৌগ উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়াকে বা বিক্রিয়াকে বলা হচ্ছে আইসোমারাইজেশন। অর্থাৎ এই যেমন আমরা দেখো অ্যামোনিয়াম সায়ানাইড একটা রাসায়নিক যৌগ, অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে ইউরিয়া নামক যৌগ উৎপন্ন হয়। এটা হলো এই যৌগের নাম হলো ইউরিয়া। এইটা একটি গুরুত্বপূর্ণ সার রূপে আমাদের কৃষি শিল্পে ব্যবহার হয়, ইউরিয়া। এখন দেখো এখানে অ্যামোনিয়াম সায়ানাইডের মধ্যে নাইট্রোজেনের সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা 4টা করে, কার্বনের সংখ্যা, অক্সিজেনের সংখ্যা কোনোটাই কম নাই, মানে বরাবরই আছে, কিন্তু এটার আণবিক সংখ্যা হচ্ছে এটা আর গাঠনিক সংখ্যা হচ্ছে এটা। এই যে এই যৌগটা উৎপন্ন হয়েছে এর থেকে, সুতরাং অ্যামোনিয়াম সায়ানাইড এবং ইউরিয়া উভয়ই পরস্পরের সমান। আবার আরেকটা যৌগ আমি দেখাচ্ছি যে C2H6O, এটা এই দুটো যৌগ দেখো, একটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল, ইথানল, আর এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, এটা ইথার যৌগ। তো দেখো এই দুটো যৌগ, এই ইথানল এবং ইথার দুটোরই আণবিক সংকেত কিন্তু C2H6O, কিন্তু দুটো যৌগের আণবিক সংকেত ভিন্ন। তাহলে এই যে ইথানল এবং ইথার, ডাইমিথাইল ইথার উভয়ই যৌগ, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন হওয়ায়, আবার তাদের ধর্ম ভিন্ন হওয়ায় এরা পরস্পরের সমান। তাহলে আমরা বুঝতে পারছি যে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের অস্তিত্ব হলো আইসোমার, আর একটি থেকে আরেকটি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হলো আইসোমারাইজেশন, অর্থাৎ আমাদের এই সমানুকরণ বিক্রিয়া বলা হয়। এখন দেখো আরেকটা বিশেষ বিক্রিয়া হলো পলিমারাইজেশন, এটা আমাদের কিন্তু বাস্তবে আমাদের খুব প্রয়োজন। পলিমারাইজেশন, পলিমারাইজেশন মানে এখানে বলছে একই মৌলের কিংবা ভিন্ন ভিন্ন মৌলের বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র কণা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যখন বৃহৎ আকারে অনুঘটন করে, তখন ওই প্রক্রিয়াটাকে হচ্ছে পলিমারাইজেশন। অর্থাৎ যেমন আমরা দেখি এখানে এই যে ইথিলিন, n সংখ্যক ইথিলিন অণু, n সংখ্যক ইথিলিন অণু, n সংখ্যক ইথিলিন অণু অক্সিজেন প্রভাবের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1200 অ্যাটমসফিয়ার চাপে বিয়োজিত হয়ে, এবার এই n সংখ্যক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে, এখানে n সংখ্যক বলতে আমরা একটা হলে যখন তখন বলবো মনোমার, মানে এই n সংখ্যক ইথিলিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু উৎপন্ন হয়েছে কি, এটা হচ্ছে এই যৌগের নাম হচ্ছে পলিথিন। পলিথিন এটা আমরা ব্যবহার কিন্তু বর্তমানে মানে আমাদের এনভায়রনমেন্টে কিন্তু এটা অ্যাভেলেবেল যুগে দেখা যায়, আমরা ব্যবহার করি যত্রতত্র, যেখানে সেখানে ইচ্ছে মতো ফেলে দিই, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। ব্যবহারটাও যেমন ক্ষতিকর, আবার দেখা যায় কি যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে, পরিবেশকে নষ্ট করতেছে। ভবিষ্যৎ উদ্ভিদরাজি, গাছপালা বা মাটি সম্পূর্ণ দুর্বল অবস্থায় পড়ে যাচ্ছে, তারপরে ব্যবহার আছে। এখানে একটা করে আমি শুধুমাত্র একটা ইথিলিনের কথা বলি, সেটা হবে মনোমার, আর এই যে বৃহৎ একটা অনুঘটন করে সেটা নাম হচ্ছে পলিমার। সেরকম আমাদের সেলুলোজ
কিংবা গ্লুকোজ কিংবা আমাদের বিভিন্ন ধরনের যে কাপড় চোপড় বিভিন্ন সুতোর বস্তুদের কাছে কোনো বস্তুই কিন্তু মনোমান নাই, সবগুলোই পলিমার। কারণ একই ধরনের কিংবা বহু ধরনের বা ভিন্ন ধরনের বহু সংখ্যক অণু পরস্পর সংযুক্ত হয়ে এই আকার বা এই গঠনটা তৈরি করে। সুতরাং ওটা হবে পলিমার, মানে বৃহৎ আকার যে অণু সেটা হচ্ছে পলিমার অণু, আর যেটা একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র ছোট ছোট অংশ ছোট ছোট কণা সেগুলো হচ্ছে পলিমার মনোমার অণু। তো দেখো এবার দেখো বাস্তব ক্ষেত্রে সম্পর্কিত কিছু রাসায়নিক বিক্রিয়া। বাস্তব ক্ষেত্রে মানে আমরা বলতে পারি যেন আমরা সরাসরি হিসেবে দেখতে পাই লোহায় মরিচা করা। লোহায় মরিচা কেন করে আমরা জানি, সাধারণত লোহা হচ্ছে আয়রন, আয়রন হেভি। এই লোহাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এগুলো আমরা ফাঁকা ঘরের কাজে কিংবা জানালা দরজা যদি আমরা কোনো ধরনের মানে এমনি স্বাভাবিকভাবে যদি আমরা বাড়িতে ফেলে রাখি, দেখা যায় ওই বিশেষ করে ওই পদার্থটি 1 সপ্তাহ কিংবা 5-6 দিন পরে দেখা যায় তার উপরে একটা লালচে আবরণ চলে আসে। ওই লালচে আবরণটা হলো মরিচা। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলতে থাকি জং। এটা কিন্তু লোহার জন্য বলতে গেলে একটা শত্রু। কেন? কারণ এই লোহা যদি তোমার মরিচায় আসে এটাকে আর রক্ষা করার কোনো উপায় নেই। তবে এই আমরা কিভাবে মরিচা গঠন করে আয়রনের সঙ্গে অক্সিজেন এবং জলীয় বাষ্প বাইরে মুক্ত অবস্থা রাখলে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে প্রথম দফায় হবে ফেরিক হাইড্রোক্সাইড। এটা নাম হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। ফেরিক হাইড্রোক্সাইড আর এই ফেরিক হাইড্রোক্সাইডটা আবার কি হবে এই ফেরিক NH2 ফেরিক অক্সাইড মানে হচ্ছে পানিযুক্ত ফেরিক অক্সাইড, মানে আমরা বলবো অ্যানহাইড্রেট ফেরিক অক্সাইড। এটা ফেরিক হাইড্রোক্সাইড ছিল, সেটি আবার পুনর্বিয়োজিত হয়ে পুনর্বিশ্লেষিত হয়ে নতুন যৌগ উৎপন্ন করেছে। এটা হচ্ছে মরিচা। এই যৌগটার নাম হচ্ছে মরিচা। আমরা বাণিজ্যিক নাম মরিচা বলছি বা জং। হ্যাঁ, কিন্তু এর রাসায়নিক নাম হচ্ছে অ্যানহাইড্রেট ফেরিক অক্সাইড। আবার দেখো এই মরিচাকে আমরা কিভাবে রোধ করতে পারি? এই মরিচা রোধ করার জন্য উপায় হচ্ছে যে সাধারণত আমরা যদি বার্নিশ করি, রং লাগাই, মানে সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে কষে বা বালি কাগজ দিয়ে কষে যদি রং লাগানো হয় তাহলে বলা হয় বার্নিশ করা। আর যদি করা হয় ইলেকট্রোপ্লেটিং, সাধারণত অধিক শক্তির উপর তাও একটা কম শক্তির প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে বিশেষ পদ্ধতিতে এই কাজটা করানো হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আর আমি যদি সেটার উপর যদি কপারের প্রলেপ দিই তাহলে হবে ইলেকট্রোপ্লেটিং বা কপার প্লেটিং। আর যদি আমি টিনের প্রলেপ দিই তাহলে হবে টিন প্লেটিং। কিন্তু যদি আমি যদি গ্যালভানাইজ করি অর্থাৎ জিঙ্কের প্রলেপ দিই, জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয় তাহলে হবে গ্যালভানাইজিং। এখন দেখো আরেকটা বিষয় হচ্ছে তামা অ্যালুমিনিয়ামের পরিবর্তে তামা এবং অ্যালুমিনিয়ামের কিভাবে ব্যবহার করবো। তামা এবং কপারের জিনিসপত্রগুলো কিন্তু আমরা প্রায় সময় ব্যবহার করি রান্না বান্নার কাজে, অ্যালুমিনিয়ামের যন্ত্রপাতি বা অ্যালুমিনিয়ামের জিনিসপত্র ব্যবহার হচ্ছে। আবার এই কপারের ব্যবহার আছে, কিন্তু পুরনো ব্যবহারটা কিন্তু কপারের ছিল, এরপর আসছে অ্যালুমিনিয়াম, বর্তমানে স্টিলের ইস্পাত ব্যবহার করা হচ্ছে। তাহলে এই কপারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কপার অক্সাইড উৎপন্ন হয়েছে। এই কপার অক্সাইড উৎপন্ন হওয়ার পর এটা কিন্তু পুনরায় বায়ু অক্সাইডের সাথে যুক্ত হবে না। অর্থাৎ যখন ওই কপারের উপর প্রথমবারে কপারের উপর যখন কপার অক্সাইড যৌগ তৈরি হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আর কপারের উপর কোনো ধরনের প্রলেপ আর করবে না, ফলে আর কপারটা ক্ষয়প্রাপ্ত হবে না। ঠিক অ্যালুমিনিয়ামের ব্যাপারেও অ্যালুমিনিয়ামের উপর কিন্তু দাগ চলে আসে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যুক্ত হওয়ার পর অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হওয়ার পর পুনরায় আর বায়ুর সাথে বিক্রিয়া করবে না, ফলে অ্যালুমিনিয়ামের ক্ষয় হবে। আচ্ছা, এবার দেখো পিঁপড়া বা মৌমাছির কামড়ে জ্বালানি এলাম। আমরা দেখি সাধারণত পিঁপড়ার কামড়ে বা মৌমাছি কিংবা ভোলা বলা হয়। আর এ ধরনের বিভিন্ন পোকামাকড়ের মুখের মধ্যে কিন্তু এক ধরনের লালা থাকে, লালার মধ্যে অ্যাসিড থাকে, সেটা হচ্ছে আমরা অক্সালিক অ্যাসিড। এটা নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিডের সাথে যখন আমরা জ্বালানি করে যদি আমরা চুন লাগাই, এই চুনটার সাথে আমরা ক্ষারীয় পদার্থ, এই অক্সালিক সাথে চুনের বিক্রিয়ায় এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সালেট। এই যেটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট। তো ক্যালসিয়াম অক্সালেট তোমরা বই পড়বা, বই কিন্তু কতগুলো আছে, তোমরা এটা এই বিক্রিয়াটা কিন্তু ক্লাস 8 পেয়েছো। হ্যাঁ, সর্বশেষ আমাদের বিক্রিয়া হচ্ছে শ্বসন বিক্রিয়া, এটাও তোমরা কিন্তু ক্লাস 7 এ পেয়েছো। তবে আমি আরেকটু বলছি, শ্বসন হচ্ছে গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সাধারণত কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হয়। এটা শ্বসন বিক্রিয়া। এটা আমাদের প্রত্যেকের করা হয়, এটা আমাদের উদ্ভিদ বেলা আছে, প্রাণী বেলা আছে। তো আমি আপনার কথা বলাচ্ছি না,
এই বিশেষ ধরনের বিক্রিয়াগুলো তোমরা একটু করবা। আর যদি সম্ভব হয় তোমরা একটু লাস্ট নীতির বিক্রিয়াগুলো একটু দেখে নিবি। আমরা আলোচনা করছিলাম ওই যে হ্যাবারবোস পদ্ধতি, তারপর তোমার এখানে লাস্ট নীতিতে তোমার আছে কি কি দেখো, বিশেষ করে এই অ্যামোনিয়া সংশ্লেষণ, সেক্ষেত্রে তাপ, চাপ, ঘনমাত্রা, অর্থাৎ আমি বলছি কি সাম্য বিক্রিয়া যখন সাম্যাবস্থা আসবে, সাম্যাবস্থা উপনীত হওয়ার পর যদি তাপ, চাপ, ঘনমাত্রা এই ইত্যাদি নিয়মগুলো পরিবর্তন করা হয়, সে যদি ওই অবস্থা যদি তাপমাত্রা বাড়ানো হয় কিংবা চাপ বাড়ানো হয়, ঘনমাত্রা বাড়ানো হয় অথবা কমানো হয়, তখন তাদের এই যে নিয়ামক পরিবর্তনের ফলাফলটা অসমিত হয়। এটা হলো লাস্ট নীতির মূল কথা। তো তোমরা আরেকটু বাসায় গিয়ে বইগুলো পড়বে, পড়লে তোমাদের আরো অভিজ্ঞতা বাড়বে এবং চর্চা করবে। চর্চা না করলে কিন্তু এসব বিক্রিয়া মনে রাখা যায় না। আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।